একদিন আমি যখন অর্জুনের সাথে আমার রুমে কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই বিবেক জানালার ভেন্টিলেটর থেকে লুকিয়ে আমাদের দেখছিল। পরে সে মোবাইলের ক্যামেরা দিয়ে আমাদের কিছু ছবি তুলল। অর্জুন, যে আমাদের পাড়ার একজন চিত্রশিল্পী ছেলে এবং তার বয়স ২৬ বছর, সে আমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। এটা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম, তাই ছবি তোলার সময় আমি সাবধান ছিলাম, মোবাইল সাইলেন্ট মোডে রেখেছিলাম এবং ক্যামেরার আওয়াজ বন্ধ করেছিলাম। আমার কাছে ভালো কোয়ালিটির মোবাইল ফোন ছিল না, তাই আমি আমার বন্ধুর মোবাইল নিয়েছিলাম। পরে আমি সব ছবি আমার ল্যাপটপে ট্রান্সফার করে এবং বন্ধুর মোবাইল থেকে ডিলিট করে তাকে ফেরত দিলাম। এরপর আমি ফটো এডিটিং সফটওয়্যারে ছবিগুলোর উজ্জ্বলতা বাড়ালাম, যাতে আমার এবং অর্জুনের মুখ স্পষ্ট দেখা যায়। পরে আমি সেই ছবিগুলো কালার প্রিন্টার থেকে প্রিন্ট করে নিই। এখন আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যাতে আমি এই ছবিগুলো বিবেককে দেখিয়ে তাকে ভয় দেখাতে পারি। কিন্তু আমার মনে এক উদ্বেগ চলছিল, যদি বিবেক জানতে পারে যে আমি অর্জুনের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলি, তাহলে সে হয়তো ছবিগুলোকে অন্যভাবে ব্যবহার করবে। আমি জানি আমি এই সম্পর্কটি গোপন করতে চাই। আমার মধ্যে আতঙ্ক ছিল যে উভয়েই যে বিপদে পড়তে পারি। প্রায় ৩ মাস পর, মে ২০২৫ সালের একটি দিন, আমি গ্রামে থাকার সময় বিবেকের সাথে জায়গা পেয়েছিলাম। অর্জুন ১০ দিনের জন্য গ্রামে চলে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এটা ঠিক সময়। তখন আমার মা কিছু দিনের জন্য আত্মীয়ের বাড়ি যেতে হয়েছিল এবং বাবা তার কাজে বাইরে গিয়েছিলেন। এখন এই সুযোগে আমি বিবেকের সাথে কথাবার্তা বলতে পারব এবং ওকে সবকিছু খুলে বলতে ভয় পাচ্ছিলাম। আমি জানতাম সে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং আমাকে বুঝতে চাইবে। কিন্তু আমি জানতে পারলাম আমার ভাই বিবেকের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। যখন সে জানালার ভেন্টিলেটর থেকে আমাদের দেখছিল, তখন সে সবই বুঝতে পারছে। এবার আমি আতঙ্কের সাথে ভাবছিলাম তাকে কিভাবে বুঝাতে হবে এবং কিভাবে তাকে নিজের অবস্থানটিকে সঠিকভাবে বোঝাতে হবে। এখন আমার মানসিক চাপ অনেক বেড়ে গিয়েছে, কারণ বিবেকের ছবিগুলো দেখে ফেলেছে এবং সে আমাকে খবর দেবে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। একদিন আমি যখন অর্জুনের সাথে আমার রুমে কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই বিবেক জানালার ভেন্টিলেটর থেকে লুকিয়ে আমাদের দেখছিল। পরে সে মোবাইলের ক্যামেরা দিয়ে আমাদের কিছু ছবি তুলল। অর্জুন, যে আমাদের পাড়ার একজন চিত্রশিল্পী ছেলে এবং তার বয়স ২৬ বছর, সে আমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। এটা আমি আগে থেকেই বুঝতে পারছিলাম, তাই ছবি তোলার সময় আমি সাবধান ছিলাম, মোবাইল সাইলেন্ট মোডে রেখেছিলাম এবং ক্যামেরার আওয়াজ বন্ধ করেছিলাম। আমার কাছে ভালো কোয়ালিটির মোবাইল ফোন ছিল না, তাই আমি আমার বন্ধুর মোবাইল নিয়েছিলাম। পরে আমি সব ছবি আমার ল্যাপটপে ট্রান্সফার করে এবং বন্ধুর মোবাইল থেকে ডিলিট করে তাকে ফেরত দিলাম। এরপর আমি ফটো এডিটিং সফটওয়্যারে ছবিগুলোর উজ্জ্বলতা বাড়ালাম, যাতে আমার এবং অর্জুনের মুখ স্পষ্ট দেখা যায়। পরে আমি সেই ছবিগুলো কালার প্রিন্টার থেকে প্রিন্ট করে নিই। এখন আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, যাতে আমি এই ছবিগুলো বিবেককে দেখিয়ে তাকে ভয় দেখাতে পারি। কিন্তু আমার মনে এক উদ্বেগ চলছিল, যদি বিবেক জানতে পারে যে আমি অর্জুনের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলি, তাহলে সে হয়তো ছবিগুলোকে অন্যভাবে ব্যবহার করবে। আমি জানি আমি এই সম্পর্কটি গোপন করতে চাই। আমার মধ্যে আতঙ্ক ছিল যে উভয়েই যে বিপদে পড়তে পারি। প্রায় ৩ মাস পর, মে ২০২৫ সালের একটি দিন, আমি গ্রামে থাকার সময় বিবেকের সাথে জায়গা পেয়েছিলাম। অর্জুন ১০ দিনের জন্য গ্রামে চলে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এটা ঠিক সময়। তখন আমার মা কিছু দিনের জন্য আত্মীয়ের বাড়ি যেতে হয়েছিল এবং বাবা তার কাজে বাইরে গিয়েছিলেন। এখন এই সুযোগে আমি বিবেকের সাথে কথাবার্তা বলতে পারব এবং ওকে সবকিছু খুলে বলতে ভয় পাচ্ছিলাম। আমি জানতাম সে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং আমাকে বুঝতে চাইবে। কিন্তু আমি জানতে পারলাম আমার ভাই বিবেকের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। যখন সে জানালার ভেন্টিলেটর থেকে আমাদের দেখছিল, তখন সে সবই বুঝতে পারছে। এবার আমি আতঙ্কের সাথে ভাবছিলাম তাকে কিভাবে বুঝাতে হবে এবং কিভাবে তাকে নিজের অবস্থানটিকে সঠিকভাবে বোঝাতে হবে। এখন আমার মানসিক চাপ অনেক বেড়ে গিয়েছে, কারণ বিবেকের ছবিগুলো দেখে ফেলেছে এবং সে আমাকে খবর দেবে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসার পর আমার মন মন্দিরের শঙ্খ আর ঘণ্টা বাজানোর মতো কাঁপছিল। আমি জানতাম আমি কি করতে চাইছিলাম, কিন্তু সেই ভয়টি আমার মনে ছিল। আমি অনুভব করছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, তার পরিণতি নিয়ে আমি ভেবেই বেড়াচ্ছিলাম। প্রায় ৩ ঘণ্টা পর আমি বিবেকের কাছে ফিরে এলাম। আমার দরজার সামনে দাঁড়িয়েছিলাম এবং ধীরে সুস্থে তাকে ডাকলাম, বিবেক। আমি ভাবলাম আমি ঠিক সময়ের মধ্যে ফিরে এসেছি কিনা।
যদি সে এখনও প্রস্তুত না হয় তাহলে আমি ভাবব আমি তাকে চাপ দিচ্ছি। কিন্তু দরজা থেকে কৌতূহলীভাবে ভেতরে ঢুকে আমি যে দৃশ্যটি দেখলাম তা আমাকে স্তম্ভিত করে দিল। বিবেক আমার কাছে প্রতিষ্ঠিত হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু আমি দেখলাম সে আর সাজায় থাকতে পারছে না। সে শান্তিতে বসেছিল, কিন্তু একসাথে ভয় এবং উত্তেজনা অনুভব করছিল। আমি অস্বস্তিতে বললাম, তুমি কি এখন কথা বলার জন্য প্রস্তুত? সে একটি শ্বাস নিয়ে সোজা হয়ে বসে রইল এবং বলল, রিয়া, আমি যখন বলেছিলাম যে তুমি বিশ্রাম নাও, তখন আমি মনে করেছিলাম তুমি বুঝতে পারবে গু। আমি কিছুটা হতাশ হয়ে বললাম, তবে তুমি তো আগেই বলেছিলে যে আমি তোমার বিচারের সাথে মোকাবিলা করব বলেই তুমি আমার কাছে আসবে। সে মাথা হালকা করে নিচু করল এবং মৌনতা বজায় রাখল। আমি অনুভব করছিলাম সে কিছু বলতেও পারছে না, তাই আমি চালিয়ে গেলাম, বিবেক, আমি বুঝতে পারছি যে তুমি আমার দিকে অভিযোগ রাখছ, কিন্তু এটি সঠিক নয়। আমি মনে করি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে গি। এবং তিনি মাথা তুলে তাকালেন এবং বললেন, হ্যাঁ, কিছু প্রশ্ন আমার মনে রয়েছে। কিন্তু তাদের উত্তর অপরাধী মনে হচ্ছে, তুমি কি জানো? আমি বললাম, আমি এসব কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। তোমার প্রতি আমার অনুভূতি সবসময় কাছের ছিল, কিন্তু এসব কিভাবে ঘটল আমি জানি না গি। তারপর সে কিছুক্ষণ চুপ করে রইল এবং বলল, আমি একটি বিষয় জানি, যা মনে রেখে তুমি সঠিক পথ বাছাই করবে গু। আমার মনে হচ্ছিল আমি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছি, তাই আমি বললাম, আমরা কি এই বিষয় নিয়ে আরেকটু খোলামেলা কথা বলতে পারি? তোমার কি মনে হয় যে আলোচনা করাটা জরুরি? সে কিছুটা সহমত পোষণ করে বলল, হ্যাঁ, কিন্তু এই কথোপকথনে আমার অস্তিত্ব থাকবে না। তোমার প্রতিবাদ আর সমস্যা নয়, তবে তারপরও আমি সিদ্ধান্ত নিতে চাই। একটি ঠান্ডা শ্বাস নিয়ে আমি বললাম, তোমার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে, আমরা একে অপরকে ছাড়া জীবন কাটাতে পারছি না গি। এবং তিনি আমার দিকে একরকম অবাক হয়ে তাকালেন। আমি দেখলাম তার চোখে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টি। যেন সে কিছু ভাবছিল বা উপলব্ধি করছিল। ঠিক আছে, রিয়া। আমি তোমার সঙ্গে থাকব, সে বলল। কিন্তু সে দ্বিতার সাথে আমার দিকেও ঝুঁকে পড়ল। এই বিষয়টি জানার পর আমি কিছুটা আশ্বস্ত হলাম। আমরা এ সম্পর্কের মানসিক চাপের মধ্য দিয়ে একত্রিত হতে পারব। যদিও সবকিছু স্পষ্ট নয়, তবুও আমি জানি আমাদের একে অপরকে সামনে এনে নতুন পর্ব শুরু করতে হবে। আচ্ছা, আমাকে একটা সুযোগ দিও, বিবেক। দেখি আমরা কি করতে পারি, আমি বললাম। এবং তার কণ্ঠে একটি নতুন সম্ভাবনা ছিল যা আমাকে আশ্বস্ত করে। আমরা উভয়ের মধ্যে একটি ভিন্ন ধরনের বোঝাপড়া তৈরি হতে চলেছে। এই মনস্তাত্ত্বিক সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্য আমাদের মেনে নিতে হবে। এভাবে আমরা এক নতুন যাত্রায় পা রাখলাম, যেখানে আমাদের একে অপরের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে হবে। বিবেকের সাথে কথোপকথন শেষ হওয়ার পর আমি অনুভব করছিলাম আমার মধ্যে এক অদ্ভুত সাহস তৈরি হচ্ছে। মনে হচ্ছিল এই সমস্যাগুলো বুঝতে পেরে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানছি। তবে এখনও কিছু অস্বস্তি ছিল, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি সহজে মেনে নেওয়া সম্ভব নয়। বিবেক আমার পাশে বসেছিল, তার চোখের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, এখন কি করা উচিত। আমি জানি আমরা দুজনে এই অবস্থায় আর থাকতে পারব না। আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। তখন আমি ধীরে ধীরে বললাম, বিবেক, আমি জানি সব কিছু এত সহজ নয়। কিন্তু আমরা যদি একে অপরের অনুভূতিগুলোকে শ্রদ্ধা করি, তাহলে হয়তো আমরা এই সমস্যার দিকে একটা সমাধান নিতে পারব গু। সে আমার দিকে উৎসুক হয়ে তাকাল এবং বলল, আমি মনে করি আমাদের একে অপরকে বোঝা দরকার। কিন্তু কিভাবে করব? তুমি তো জানো আমি তোমার জন্য সব সময় করব, কিন্তু আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? আমি একটি গভীর শ্বাস নিয়ে বললাম, আমরা আমাদের সম্পর্কটি সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারি। আগে যে দূরত্ব ছিল তা কাটিয়ে উঠতে হবে। আর আমি এটা বুঝতে চাই যে তুমি আমার ঠিক কোনো জায়গায় দাঁড়িয়ে আছো। তিনি মাথা নিচু করে কিছুক্ষণ ভাবলেন। তারপর বললেন, আমি জানি যে অনেক কিছুই বলা হয়নি। তবে আমি চাই তুমি সবকিছু খুলে বলো। আমি সেটাই চাই। আর আমি জানিও না এর পরবর্তী পদক্ষেপ কি হবে। এখন আমি অনুভব করছিলাম আমি কি করতে চাই। আমি জানি এই কষ্টের আড়ালে অন্য কিছু রয়েছে। কিন্তু কিছু না বললে আমাদের মধ্যে আরও ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। আমি বললাম, বিবেক, আমি যে অনুভূতির কথা বলছি সেটা শুধু স্নেহ নয়, বিভিন্ন দিকে যাওয়ার পথে। আমার মনে হয় আমাদের সম্পর্কটাকে নতুন করে দেখতে হবে গে। সে কিছুটা চুপ করে রইল, যেন বিষয়টি তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ পর সে বলল, তুমি বলছো তুমি অর্জুনের সাথে যে স্নেহ তৈরি করেছ সেটাই কি আমাদের সম্পর্ককে জটিল করে তুলেছে? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, কিন্তু আমি তাও চাই না।
আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি আর নিজেকে সে অবস্থায় দেখতে চাই না। আমি চাই তুমি আমাকে নতুনভাবে দেখো গু। সেখান থেকে আমাদের কথোপকথন আরও গভীর হতে লাগল। আমি অনুভব করেছিলাম স্মৃতির ফটোগ্রাফগুলো একে অপরের অনুভূতির উপর আলোকপাত করছে। আমাদের মধ্যে যে কষ্ট ছিল সেটি আসলে আমাদের বোঝাপড়ার দিকে এগিয়ে নিচ্ছিল। আমি বললাম, মনে রেখো, আমাদের মধ্যে সম্পর্ক সবসময় থাকবে। আমাদের মধ্যে যে যা ছিল সেটা এখনও আমাদের বিকাশের জন্য একটি উপাদান। বিবেক আমাকে একদৃষ্টি দিয়ে দেখছিল, যেন আমার প্রতিটি শব্দ তাকে স্পর্শ করছে। আমি আশা করছিলাম আমাদের এই যৌক্তিক হয়ে ওঠার প্রক্রিয়া আমাদেরকে খুব কাছাকাছি এনে দেবে। ঠিক আছে রিয়া, তুমি যে ভাবে দেখেছ এবং সমস্যা সমাধানের চেষ্টা করছ তাতে আমি সাথে আছি, সে বলল। এখন আমি অনুভব করতে পারছিলাম আমাদের সম্পর্ক একটি নতুন দিগন্তের দিকে অগ্রসর হচ্ছে। এই অধ্যায়টি শুরু হচ্ছে একটি নতুন অবস্থার দিকে অগ্রসর হতে। বিবেকের সঙ্গে চলমান এই কথোপকথন যেন আমাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করছিল। আমি বুঝতে পারছিলাম আমরা দুজনে যেভাবে একে অপরের অনুভূতিগুলোকে ভাগাভাগি করছি তাতে আমাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে আমি জানতাম এই পরিবর্তনটি সঠিকভাবে ঘটিয়ে নিয়ে যেতে হবে জটিল অনুভূতির মাঝে। বিবেক, আমি বললাম, আমি জানি আমাদের সম্পর্কটি এক অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু আমরা যদি ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারি তবে এটি আমাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। কি? সে ধীরে ধীরে মাথা নাড়ল। আমি তোমার সঙ্গেই আছি রিয়া, কিন্তু আমাদের এই সম্পর্কটাকে বোঝাটা জরুরি। আমি সবসময় চাই তোমার খুশি দেখতে, কিন্তু আমি ভাবছি তুমি কি সত্যিই আমার পাশে দাঁড়াতে পারবে? আমি কিছুটা কষ্ট অনুভব করলাম। বিবেক, আমি জানি সব কিছুই একটু জটিল, কিন্তু আমার মনে হয় যদি আমরা একসাথে কাজ করতে পারি তবে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। সে কিছুক্ষণ চুপ করে রইল। একটু পরে সে বলল, তুমি জানো আমাদের মধ্যে যে গভীর বন্ধন সেটা কি সত্যিই ধরে রাখতে পারব? আমাদের সম্পর্কটি কি সেই পুরনো জায়গা ফিরে যেতে পারবে? আমি তার দিকে কাজল কালো চোখে তাকিয়ে বললাম, আমাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা মুছে ফেলা সম্ভব নয়। যদি আমরা একে অপরের প্রতি সত্যিকারের দরদ ও শ্রদ্ধা রাখতে পারি তবে সেটা আমাদেরকে সব বাধা পার করতে সহায় করবে। একটি দীর্ঘ নীরবতা পেরিয়ে সে বলল, রিয়া, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি সেই চাপ অনুভব করতে পারছি। এই সময় খুব পার্সেন্ট হওয়া দরকার। আমাদের যা হয়েছে সেটা ঠিক করা এখনও বাকি। আমি জানতাম আলোচনা এখন বাস্তব ফলের দিকে এগোচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি কেবল নিজেদের কথা বলেই পেছন ফিরব, নাকি নতুন কিছু অর্জন করতে যাচ্ছি? বিবেক কিছুটা সময় নিয়ে বলল, আমাদের মধ্যে একটি সৎ আলোচনা হতে হবে। এর মানে এই নয় যে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে এই আলোচনার মাধ্যমে আমরা হয়তো আমাদের যাত্রাটা এগিয়ে নিতে পারব। আমি তার কথা শুনে সম্মত হলাম। ঠিক আছে, আমাকে বলো তুমি কি ভাবছ। আমি এখানে আছি তোমার সঙ্গে, আমার চিন্তা ছাড়াও। এখন আমাদের মধ্যে একটা নতুন আলোচনার সূচনা হতে যাচ্ছিল। আমরা একে অপরের অনুভূতি ও ভাবনা শেয়ার করার চেষ্টা করছিলাম। যতবার আমি তাকে দেখতে পাচ্ছিলাম ততবারই মনে হচ্ছিল যে আমরা দুজন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি। পরবর্তী পদক্ষেপ নিতে হল। তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? এই বিষয়গুলো দূর করতে এবং আমাদের সম্পর্ককে নতুন করে পুনর্বিন্যাস করতে, আমি বললাম। সে দ্বিতার সঙ্গে বলল, আমরা যদি সৎভাবে নিজেদের অনুভূতিগুলো ভাগাভাগি করি তবে হয়তো আমরা নতুন কিছু খুঁজে পাব। এমন কথা শুনে আমি বুঝে গেলাম আমরা এক পর্যায়ে পৌঁছেছি যেখানে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। এই সম্পর্কে যদি আমরা চেষ্টা করি তবে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার। চল কোন দিকটা থেকে শুরু করা যায়, আমি বললাম সমঝোতা করে। সে মাথা নিচু করল, কিন্তু তার মুখে কিছুটা আভাস ছিল জীবনের নতুন পথের দিকে আরোহণ শুরু। বিবেকের সঙ্গে চলমান এই কথোপকথন যেন আমাদের সম্পর্কের ভিতকে আরও মজবুত করছিল। আমি বুঝতে পারছিলাম আমরা দুজনে যেভাবে একে অপরের অনুভূতিগুলোকে ভাগাভাগি করছি তাতে আমাদের মধ্যে এক নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে আমি জানতাম এই পরিবর্তনটি সঠিকভাবে ঘটিয়ে নিয়ে যেতে হবে জটিল অনুভূতির মাঝে। বিবেক, আমি বললাম, আমি জানি আমাদের সম্পর্কটি এক অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু আমরা যদি ইতিবাচকভাবে এগিয়ে যেতে পারি তবে এটি আমাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। কি? সে ধীরে ধীরে মাথা নাড়ল। আমি তোমার সঙ্গেই আছি রিয়া, কিন্তু আমাদের এই সম্পর্কটাকে বোঝাটা জরুরি। আমি সবসময় চাই তোমার খুশি দেখতে, কিন্তু আমি ভাবছি তুমি কি সত্যিই আমার পাশে দাঁড়াতে পারবে?
আমি কিছুটা কষ্ট অনুভব করলাম। বিবেক, আমি জানি সব কিছুই একটু জটিল। কিন্তু আমার মনে হয় যদি আমরা একসাথে কাজ করতে পারি, তবে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব। সে কিছুক্ষণ চুপ করে রইল। একটু পরে সে বলল, তুমি জানো, আমাদের মধ্যে যে গভীর বন্ধন সেটা কি সত্যিই ধরে রাখতে পারব? আমাদের সম্পর্কটি কি সেই পুরনো জায়গা ফিরে যেতে পারবে? আমি তার দিকে কাজল কালো চোখে তাকিয়ে বললাম, আমাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা মুছে ফেলা সম্ভব নয়। যদি আমরা একে অপরের প্রতি সত্যিকারের দরদ ও শ্রদ্ধা রাখতে পারি, তবে সেটা আমাদেরকে সব বাধা পার করতে সহায় করবে। একটি দীর্ঘ নীরবতা পেরিয়ে সে বলল, রিয়া, তুমি ঠিক বলেছ। কিন্তু আমি সেই চাপ অনুভব করতে পারছি। এই সময় খুব পার্সেন্ট হওয়া দরকার। আমাদের যা হয়েছে সেটা ঠিক করা এখনও বাকি। আমি জানতাম আলোচনা এখন বাস্তব ফলের দিকে এগোচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি কেবল নিজেদের কথা বলেই পেছন ফিরব, নাকি নতুন কিছু অর্জন করতে যাচ্ছি? বিবেক কিছুটা সময় নিয়ে বলল, আমাদের মধ্যে একটি সৎ আলোচনা হতে হবে। এর মানে এই নয় যে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে এই আলোচনার মাধ্যমে আমরা হয়তো আমাদের যাত্রাটা এগিয়ে নিতে পারব। আমি তার কথা শুনে সম্মত হলাম। ঠিক আছে, আমাকে বলো তুমি কি ভাবছ। আমি এখানে আছি তোমার সঙ্গে, আমার চিন্তা ছাড়াও। এখন আমাদের মধ্যে একটা নতুন আলোচনার সূচনা হতে যাচ্ছিল। আমরা একে অপরের অনুভূতি ও ভাবনা শেয়ার করার চেষ্টা করছিলাম। যতবার আমি তাকে দেখতে পাচ্ছিলাম, ততবারই মনে হচ্ছিল যে আমরা দুজন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি। পরবর্তী পদক্ষেপ নিতে হল। তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? এই বিষয়গুলো দূর করতে এবং আমাদের সম্পর্ককে নতুন করে পুনর্বিন্যাস করতে, আমি বললাম। সে দ্বিতার সঙ্গে বলল, আমরা যদি সৎভাবে নিজেদের অনুভূতিগুলো ভাগাভাগি করি, তবে হয়তো আমরা নতুন কিছু খুঁজে পাবগ। এমন কথা শুনে আমি বুঝে গেলাম, আমরা এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। এই সম্পর্কে যদি আমরা চেষ্টা করি তবে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার। চল কোন দিকটা থেকে শুরু করা যায়, আমি বললাম সমঝোতা করে। সে মাথা নিচু করল, কিন্তু তার মুখে কিছুটা আভাস ছিল, জীবনের নতুন পথের দিকে আরোহণ শুরু। রিয়া এবং বিবেক একসঙ্গে তাদের সমস্যা ও অনুভূতিগুলো নিয়ে আলোচনা করার পর একটি নতুন দৃষ্টিভঙ্গির দিকে এগোতে শুরু করেছিল। তারা অনুভব করেছিল যে সম্পর্কের মূল মন্ত্র হচ্ছে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি আস্থা তৈরি করা। সেই সন্ধ্যায় তারা পার্কে বসে দুই সিদ্ধান্ত নিল যে তাদের জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে। রিয়া, বিবেক শুরু করল, এখন থেকে আমি চাই আমরা একে অপরের প্রতি বেশি সচেতন থাকি। আমাদের অনুভূতিগুলোকে সঠিকভাবে প্রকাশ করতে হবে এবং একে অপরকে শ্রদ্ধা জানাতে হবে। আমি একমত, রিয়া বলল। আমাদের মধ্যে বিশ্বাস ফিরে আসা জরুরি। আমি চাই আমাদের সম্পর্কটি আরও শক্তিশালী হোক। এভাবে তারা তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করল। তারা ঠিক করল সপ্তাহে একবার গভীরভাবে কথা বলবে। শুধু নিজেদের সমস্যা নিয়ে নয়, তাদের ভবিষ্যতে কিভাবে একে অপরকে যত্ন নিতে পারে সে সম্পর্কেও আলোচনা করবে। তারা একে অপরের স্বপ্ন, পরিকল্পনা এবং ভয়গুলো শেয়ার করার সুযোগ তৈরি করবে। এরপর তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে গেল। রিয়া তার পড়াশোনা এবং অর্জুনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে সামাল দেবে তা ভাবতে লাগল। অন্যদিকে বিবেক তার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং নিজেকে একজন ভালো বন্ধু হিসেবে গড়ে তুলতে চাচ্ছিল। একদিন কলেজের পথে অর্জুন রিয়াকে থামাল। রিয়া, আমি গত কিছুদিন ধরে আমাদের সম্পর্কের ব্যাপারে ভীষণ চিন্তিত। তুমি কি আমাকে এখনও যথার্থ মনে কর? রিয়া থমকে গেল। অর্জুনের প্রশ্ন ও তার শক্তোক্তি তাকে অস্বস্তিতে ফেল। অর্জুন, আমি আসলে কিসে কথা শুরু করতে চেয়ে রুদ্ধ হয়ে গেল। মনে মনে সে জানত যে অর্জুন তাকে ভালোবাসে, কিন্তু সে নিজের অনুভূতিগুলো পরিষ্কার করে জানাতে পারছিল না। তবে রিয়া জানল তার বেঙ্গালোরের ভালোবাসা অর্জুনের জন্য রক্ষিত ছিল না। অর্জুন, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তবে চক্করে কিছু জটিলতা তৈরি হয়েছে। বিবেকের সঙ্গে আমার নতুন কিছু বোঝাপড়া হচ্ছে, সে অবশেষে বলল। বিবেক, অর্জুন অবাক হয়ে বলল। তুমি কি তার সম্পর্কে মনে করো? তুমি জানো আমাদের সম্পর্কটা অনেক পুরনো। তুমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ? রিয়ার চোখে জল এসে গেল। আমি জানি আমাদের সম্পর্কের গুরুত্ব। কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কিছু পরিবর্তন করতে চাই। এবং আমি বিবেকের সঙ্গে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই। অর্জুন চুপ হয়ে গেল।
তারপর সে ধীরে ধীরে বলল, যদি সেটাই তোমার সিদ্ধান্ত, তবে আমি তোমার জন্য কিছু করতে পারি না। কিন্তু তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি গু। রিয়া তার মনটা পরিষ্কার করে নিয়ে ফিরে চলে এল। তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন যে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলে সবকিছু আবার ভালো হয়ে যাবে। বিবেকের সাথে আলোচনা করার পর রিয়ার মনে হয়েছিল একটি গতি সৃষ্টি হয়েছে। সেই রাতে তারা আবার একসাথে বসে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। আর্থিকভাবে নিজেরা দাঁড় করানোর জন্য এবং সম্পর্কের যে জটিলতা জড়ো হয়েছিল সেগুলো গুছিয়ে ফেলার দায়িত্ব তারা একসাথে নিতে প্রস্তুত। তাদের লক্ষ্য ছিল নিজেকে উন্নত করা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া। অতএব সপ্তম পর্বে রিয়া এবং বিবেকের মধ্যে আলোচনা এবং তাদের ভবিষ্যতের নতুন পরিকল্পনা নিয়ে গল্পটি এগিয়ে চলে। তাদের সম্পর্ক একটি নতুন দিক নির্দেশনা নিয়ে এগোচ্ছিল এবং তারা দুইভাবে সিদ্ধান্ত নিয়েছিল একসাথে এই নতুন যাত্রায় এগিয়ে যেতে। রিয়া এবং বিবেক একসঙ্গে তাদের সমস্যা ও অনুভূতিগুলো নিয়ে আলোচনা করার পর একটি নতুন দৃষ্টিভঙ্গির দিকে এগোতে শুরু করেছিল। তারা অনুভব করেছিল যে সম্পর্কের মূল মন্ত্র হচ্ছে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি আস্থা তৈরি করা। সেই সন্ধ্যায় তারা পার্কে বসে দুই সিদ্ধান্ত নিল যে তাদের জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে। রিয়া বিবেক শুরু করল, এখন থেকে আমি চাই আমরা একে অপরের প্রতি বেশি সচেতন থাকি। আমাদের অনুভূতিগুলোকে সঠিকভাবে প্রকাশ করতে হবে এবং একে অপরকে শ্রদ্ধা জানাতে হবে গু। আমি একমত, রিয়া বলল। আমাদের মধ্যে বিশ্বাস ফিরে আসা জরুরি। আমি চাই আমাদের সম্পর্কটি আরও শক্তিশালী হোক গে। এভাবে তারা তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনা করল। তারা ঠিক করল সপ্তাহে একবার গভীরভাবে কথা বলবে। শুধু নিজেদের সমস্যা নিয়ে নয়, তাদের ভবিষ্যতে কিভাবে একে অপরকে যত্ন নিতে পারে সে সম্পর্কেও আলোচনা করবে। তারা একে অপরের স্বপ্ন, পরিকল্পনা এবং ভয়গুলো শেয়ার করার সুযোগ তৈরি করবে। এরপর তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে গেল। রিয়া তার পড়াশোনা এবং অর্জুনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে সামাল দেবে তা ভাবতে লাগল। অন্যদিকে বিবেক তার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং নিজেকে একজন ভালো বন্ধু হিসেবে গড়ে তুলতে চাচ্ছিল। একদিন কলেজের পথে অর্জুন রিয়াকে থামাল। রিয়া, আমি গত কিছুদিন ধরে আমাদের সম্পর্কের ব্যাপারে ভীষণ চিন্তিত। তুমি কি আমাকে এখনও যথার্থ মনে কর? রিয়া থমকে গেল। অর্জুনের প্রশ্ন ও তার শক্তোক্তি তাকে অস্বস্তিতে ফেল। অর্জুন, আমি আসলে কিসে কথা শুরু করতে চেয়ে রুদ্ধ হয়ে গেল। মনে মনে সে জানত যে অর্জুন তাকে ভালোবাসে, কিন্তু সে নিজের অনুভূতিগুলো পরিষ্কার করে জানাতে পারছিল না। তবে রিয়া জানল তার বেঙ্গালোরের ভালোবাসা অর্জুনের জন্য রক্ষিত ছিল না। অর্জুন, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তবে চক্করে কিছু জটিলতা তৈরি হয়েছে। বিবেকের সঙ্গে আমার নতুন কিছু বোঝাপড়া হচ্ছে, সে অবশেষে বলল। বিবেক, অর্জুন অবাক হয়ে বলল। তুমি কি তার সম্পর্কে মনে করো? তুমি জানো আমাদের সম্পর্কটা অনেক পুরনো। তুমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ? রিয়ার চোখে জল এসে গেল। আমি জানি আমাদের সম্পর্কের গুরুত্ব। কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কিছু পরিবর্তন করতে চাই। এবং আমি বিবেকের সঙ্গে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে চাই। অর্জুন চুপ হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে বলল, যদি সেটাই তোমার সিদ্ধান্ত, তবে আমি তোমার জন্য কিছু করতে পারি না। কিন্তু তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি গু। রিয়া তার মনটা পরিষ্কার করে নিয়ে ফিরে চলে এল। তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন যে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলে সবকিছু আবার ভালো হয়ে যাবে। বিবেকের সাথে আলোচনা করার পর রিয়ার মনে হয়েছিল একটি গতি সৃষ্টি হয়েছে। সেই রাতে তারা আবার একসাথে বসে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। আর্থিকভাবে নিজেরা দাঁড় করানোর জন্য এবং সম্পর্কের যে জটিলতা জড়ো হয়েছিল সেগুলো গুছিয়ে ফেলার দায়িত্ব তারা একসাথে নিতে প্রস্তুত। তাদের লক্ষ্য ছিল নিজেকে উন্নত করা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়া। অতএব সপ্তম পর্বে রিয়া এবং বিবেকের মধ্যে আলোচনা এবং তাদের ভবিষ্যতের নতুন পরিকল্পনা নিয়ে গল্পটি এগিয়ে চলে। তাদের সম্পর্ক একটি নতুন দিক নির্দেশনা নিয়ে এগোচ্ছিল এবং তারা দুইভাবে সিদ্ধান্ত নিয়েছিল একসাথে এই নতুন যাত্রায় এগিয়ে যেতে।